ওটা হচ্ছে আমার মায়ের ভিটা, আমি আর কি ওটাতেই পরিচিত। ঠিক আছে, আমরা একেবারে ছোটবেলা থেকেই শুনতে চাই, যেখান থেকে আপনার মনে আছে স্টেপ বাই স্টেপ ক্রোনোলজিক্যালি আমরা যাবো আর কি। জি, আপনি বলুন। আমার গল্পটা আসলে শুরু হয়েছিল আমার বাবা মার থেকেই শুরু করতে চাচ্ছি। তো আমার বাবা মার বিয়েটা হয়েছিল ফ্যামিলিগত ভাবেই। আমার বাবা হচ্ছে একজন মানে আর্মিতে ছিলেন, তো আমরা বীরপুর কোয়ার্টারে থাকতাম। তো হচ্ছে আমার বাবার সাথে কোনোভাবে আমার মায়ের একটা লিঙ্ক আপের মাধ্যমে বিয়ে হয়। আমার নানু বাড়ি থেকে, নানু বাড়ির সবাই বিয়েটা দিয়েছিল। তো বিয়ের কিছুদিন খুব ভালোই যাচ্ছিল, বাট আমার বাবার মধ্যে একটা জিনিস আমার মা দেখতো, মানে আমার বাবার দেশে আমার মাকে নিয়ে যাচ্ছে না। তো আমার মা বললো যে কি ব্যাপার, তুমি আমাকে কেন, আমার বাবার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনায় নিচ্ছি, তো তুমি আমাকে কেন পাবনাতে নিয়ে যাচ্ছ না? তো আমার বাবা অনেক দেখা যেত কজ দেখাইতো যে এই কারণে নিচ্ছে না, ওটার কারণে নিচ্ছে না, এরকম আর কি। তো একটা সময় আমার মা অনেক ফোর্স করার পরে সে নিতে বাধ্য হয়। যখন নিতে বাধ্য হয় তো আমার মা হচ্ছে গ্রামে যায়। তো গ্রামের যেটা থাকে যে একটা সমালোচনা প্রভাব থেকেই থাকে। তো আমার মা যখন গ্রামে গেল তখন জানতে পারলো যে আমার বাবার আগে একটা বিয়ে হয়েছিল। তো আমার বাবার একটা বিয়ে হয়েছিল, ওখানে ওনার 2টা মেয়ে এবং 2টা ছেলেও আছে, ওরা অনেক বড়। তো হচ্ছে আমার মা তখন ভাবলো যে যেহেতু হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও আছে, এখন আর কি করার। আর আমার বাবা যেহেতু ঢাকায় থাকে, আমার মা বললো যে ঠিক আছে, ওরা ওদের মতো গ্রামে থাকুক, আমি তো ঢাকাতেই থাকি, আমি তোমার সাথে ঢাকায় থাকবো। তারপর আমার বাবা আর মা ঢাকায় ব্যাক করলো। দেন বিয়ের 2 বছর পর আমি হলাম। তো আমি যখন হই খুব ভালোই চলছিল, মার মুখেই শুনেছি বাবা আমাকে অনেক আদর করতো। বাবা কি করতো? আর্মিতে ছিলেন। ও আর্মিতে ছিল, রাইট, একটু আগে আপনি বলছিলেন, রাইট। তো আমার বাবা আমাকে নাকি অনেক আদরই করতো, আমার মা বলেছিলেন। তো যখন আমার বয়স 2 বছর হলো, একদিন হঠাৎ করে আমার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই খুঁজছে, আমার দাদু বাড়ি থেকে খুঁজছে, আমার নানু বাড়ি থেকে খুঁজছে, অফিস থেকে খুঁজছে, আমার মা খুঁজছে, কোথাও থেকে পাচ্ছে না। তো আমার বাবার যাওয়ার ঠিক 2 থেকে 3 দিন পর হঠাৎ করে বাসায় পাওনাদার আসা শুরু করলো। যে পাওনাদার? হ্যাঁ, আমার মাকে এসে বলতেছে যে আপনার হাজবেন্ড তো এত এত টাকা নিয়ে গেছে, এখন আমাদের টাকাগুলো আপনাকে পরিশোধ করতে হবে। ওকে। তো ওই সময় আমার আম্মা খুব একটা বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিল, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন আমার মা বললো যে আমি তো এই ব্যাপারে কিছু জানি না, আপনারা ওনাকে টাকা দিয়েছেন, আমাকে কেন ধরছেন? বলতেছে এত কিছু জানি না, আপনার হাজবেন্ডকে পাওয়া যাচ্ছে না, এই টাকা আপনাকেই দিতে হবে। তো আমার মা নিরুপায় হয়ে কি করবে কিছুই বুঝতে পারছিল না। আমার নানু বাড়িতে ইনফর্ম করলো, তো ওখান থেকে কিছু টাকা পয়সা পাঠাইলো। হঠাৎ করে হারিয়ে যাওয়ার তো সুযোগ নেই, কজ সে তো আর্মি পারসন, তার তো হারিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মানে কিভাবে যে চলে গেলেন উনি, এই গল্পগুলো পরবর্তীতে আপনি শুনেছেন, মানে আপনি আসলে আপনি এভাবে শুনেছেন আর কি। ওকে, ঠিক আছে, শুনেছি। তো যখন চলে গেল তো দেখা যেত লোকজন এসে আমাদের ঘরে ফার্নিচার গুলা নিয়ে যেত, আর এমন ভাবেই নিত যে দেখা যেত আমার ভালো কিছু কাপড় ছিল, ওগুলো ওনারা নিয়ে যেতেন টাকার বিনিময়ে। আপনি টাকা দিতে পারছেন এরকম প্রায় 4-5 লাখ টাকার মতো ঋণ করেছিলেন। একটা পর্যায়ে দেখা যায় কিছু পাওনাদার আমাকে নিয়ে আটকায় রাখতো, তখন আমার বয়স 3 বছর। তো আমাকে নিয়ে আটকায় রাখতো যে আপনার বাচ্চাকে রেখে দিছি, আপনি টাকা দিয়ে আপনার বাচ্চাকে ছুটে নিয়ে যাবেন। তো তখন হচ্ছে আমার মা দেখা যেত আমার নানু বাড়ি থেকে টাকা পয়সা এনে দিত। তো আমার মামার এক সময় আমার মার উপরে খুব রেগে যায় যে এত টাকা পয়সা দিচ্ছি, তোকে আর আমরা দিতে পারবো না, তোর রাস্তা তুই দেখ, আমরা কিছু করতে পারবো না। তখন হচ্ছে আমার মা আমাকে আমার নানু বাড়িতে রেখে আসেন যখন আমার বয়স 3 বছর, যে ঠিক আছে টাকা পয়সা দিতে হবে না, আমার মেয়েটাকে তো সবাই নিয়ে আটকায় রাখে, তোমরা জাস্ট আমার মেয়েটাকে একটু রাখো। তো আমার মামাকে রেখে এসে ঢাকায় নাকি একটা চাকরি নিয়েছিল, তো চাকরি করতো, ওই দেনা পেনা দিত, আমার মাও আর কি থাকতো। তো আমি ওখানে বড় হয়েছি ভাইয়া। আমি আমার মাকে দেখতে পেয়েছিলাম 2004 সালে। আমার জন্ম হচ্ছে 95-তে। আমি আমার মাকে দেখেছি 2004 সালে। এর মধ্যে আমি আমার মাকে একদিনও দেখিনি। কেন? আমি পরবর্তীতে শুনেছি যখন আমার মার সাথে দেখা হয়েছিল যে আমার মা আমাকে দেখতে যেত কিন্তু কখনো কাছে ডাকতেন না, কারণ আমার মার খারাপ লাগতো যদি আমি আসতে চাই আমাকে আনতে পারতো। কোথায় রেখেছিল আপনাকে? নানু বাড়িতে, নরসিংদীতে। নানু বাড়িতে রেখে আপনার মা কি করতো? আমার মা ঢাকায় এসে চাকরি করতেন। আমার বাবাকে তখনও খুঁজে পাচ্ছে না। আগের বাড়ি থেকেও খুঁজে পাচ্ছে না? না, আগের বাড়ি থেকেও খুঁজে পাচ্ছে না। মানে উনি ধার দেনা করে পুরোপুরি পলাতক হয়ে গেছেন? হ্যাঁ, পলাতক হয়ে গেছেন, ওনাকে খুঁজেও পাচ্ছেন না। ওকে। তো তখন হচ্ছে আমি আমার নানু বাড়িতে বড় হই। আমার হচ্ছে 5টা মামা, 4টা মামা একই পাশে আর কি থাকেন, জয়েন্ট ফ্যামিলি, আর একটা মামা একটু দূরেই থাকেন। ওকে। নানু বাড়িতে বড় হওয়া, মামা মামির মাঝখানে অনেক অবহেলাই বড় হয়েছি। 2004-এ তখন অনেক বন্যা হয়েছিল, আমার মা আমাকে গিয়েছিল, আমার মা আর হচ্ছে একটা আন্টি ঢাকা থেকে 2 জন গিয়েছিল আমার কাছে। তো যখন ফার্স্টে যায় আমার আম্মা, তো ওই আন্টিটা আর আমার আম্মা আমার সামনে এসে দাঁড়ায়। তো আমাকে বলতেছে যে আন্টিটা যে বলো তো কে তোমার মা। তা আমি তো আমার মাকে চিনি না, কখনো মা বলে ডাকিও নি, আর মা কি জিনিস সেটাও আমি বুঝতাম না। তা আমি ভুলে কি করছি, আন্টিটাকে না ধরে, মানে আমার মাকে না ধরে আন্টিটাকে ধরে ফেলছি। তো আমার মা এটাতে অনেক কষ্ট পাইছে যে আমার সন্তান আমাকে চিনে না। তো পরে আন্টিটা আমাকে বললো যে বাবা আমি তো তোমার মা না, তোমার মা হচ্ছে এটা। তো তখন আমার মা হচ্ছে আমাকে জড়া ধরে খুব কান্নাকাটি করলো। ওই সময় আমার অবস্থাটা এমন ছিল যে আমি খুব শুকনা ছিলাম, চুলগুলো কেমন ছিল, আমার মার অনেক কষ্ট লাগছে আমাকে দেখে যে আমার বাচ্চাটা এত অবহেলায় এত কষ্টে বড় হয়েছে। তখন হচ্ছে আমার মা ডিসিশন নিল যে আমি ওকে আজকেই ঢাকায় নিয়ে যাব। তো ওই দিনই আমি আবার, আমার মা থাকেনি ওখানে, ওই দিনই আমরা ঢাকায় ব্যাক করি। তো ঢাকায় আসার তখন বয়স কত আপনার? 4-এ পড়ি। ক্লাস 4-এ পড়েন। ওকে। তো এই প্রথম মাকে সেইভাবে স্মৃতির জায়গা থেকে মনে রাখার মতো করে দেখা। হ্যাঁ, মনের মতো মনে রাখার মতো করে দেখা।
তো আমি ঢাকায় ব্যাক করি। তো এখন হচ্ছে আমি আমার মাকে কখনো মা বলতে পারিনি। আমার মা বলতে প্রায় 6 থেকে 7 মাস টাইম লেগেছিল। কি বলতেন এই সময়টাতে? কিছুই বলতেন না? মানে কিছুই বলতাম না, এমনি আপনি করে সম্বোধন করতাম। মানে মা বলতে আমার লজ্জা লাগতো। ছোটবেলায় কখনো মা ডাকিনি, মা কেমন হয় বা মায়ের আদরটা কেমন হয় ওটাও কখনো পাইনি, মা কি জিনিস বুঝতাম না। তো ওই তখন এখানে একটু ইন্টারাপ্ট করতে চাই প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে, যে আজকে যার গল্পটা এখানে আমরা প্রচার করছি বিনির জীবনের গল্প। ওর বয়স মাত্র 21 বছর, একটু আগেই বলছিল। বিনির জীবনের গল্প অনেককেই আজকে থমকে দেবে। শুধু এতটুকুই বলতে পারি, বিনির সাথে আমার পরিচয় হয়েছে সকাতে। সকার ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, এবং স্কুল অফ ক্রিয়েটিভ আর্টসে ও স্টুডেন্ট হিসেবে অ্যাডমিশন নিতে এসেছিল। তো খানিকক্ষণ কথা বলার পরে আমি ওকে ইন্সপায়ার করি যে ওর স্টোরিটা আমাদের হ্যালো 920 তে প্রচার করার মতো। তো তারপরে ও এসছে আমার অনুরোধে এই কথাগুলো বলার জন্য আপনাদের লাখ লাখ মানুষের কাছে। আর আজকে সেই কথাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। বিশেষ একটা দিন, আমি বলবো ঈদের আমেজ আছে আমাদের মধ্যে, এবং অনুষ্ঠানের শুরুতেই একবার ঈদ মুবারক আপনাদেরকে জানিয়েছি, আবারও জানাচ্ছি। কিছু কিছু গল্প থাকে যে গল্পগুলো আমাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়। আজকে বিনির গল্পটা সেরকমই, আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বিনি, হ্যাঁ, তারপর মাকে আপনি বলছেন? হ্যাঁ, আপনি বলে সম্বোধন করতাম। তো এই ব্যাপারটা দেখতাম আমার মার অনেক কষ্ট লাগে। তো আমার মা আমাকে বলতো যে তুই কেন আমাকে মা বলিস না। তা আমি বলতাম, তো আপনি তো আমাকে রেখে আসছেন, আমি তো ওইভাবে মা কি জিনিস বুঝতাম না, আমি কখন আমার ঠিক হয়ে যাবে। তো তখন আমি ভাবতাম যে আমার মা কষ্ট পাচ্ছে, থাক আমি মা বলেই ডাকি। আচ্ছা। তো আমি তখন থেকে আর কি শুরু করি মা ডাকা আর কি। তো দেখা যেত একবার ডাকতেছি, লজ্জা পাচ্ছি, আবারও ডাকছি, তা একটা সময় এটা জড়তাটা কেটে যায়। তো যখন মানে মা বলে ডাকতে পারছি তখন মানে বুঝতে পারছি যে মার বলার শান্তিটা কি, যে এতদিন আমি কখনো কাউকে মা বলে ডাকিনি, মা দেখিও নি। তো যখন ডাকতে পারছি আমার অনেক ভালো লাগছে যে না, আমি আমার মাকে পাইছি, আমার মা আছে। তো আমার মা হচ্ছে চাকরি করতেন বললাম না, তো আমার মা ভয় পাইতেন যে আমাকে একা বাসায় রেখে যাবে, আমি একটা মেয়ে মানুষ। তো তখন হচ্ছে আমার মা একা থাকতেন। তো আমাকে ডিসিশন নিলেন যে তোকে একটা স্কুলে ভর্তি করে দেই। আচ্ছা। তো আমি হচ্ছে শাওরাপাড়া একটা স্কুলে ভর্তি হই। জি। ওখানে ভর্তি হওয়ার পরে তখন আমরা মিরপুরেই থাকি, আমার মার সাথে মিরপুরে এসেছিলাম। তো ওখানে ভর্তি হওয়ার পরে আমার মা একা আর কি আমার বাসায় রেখে যেতে ভয় পেতেন। আচ্ছা। তো তখন আমার মা বললেন কি যে বাবা, আমার তো এইভাবে তোকে নিয়ে খুব ভয় লাগে, তো আমি ভাবতেছিলাম তোকে একটা মাদ্রাসায় ভর্তি করে দিব, তুই মাদ্রাসায় পড়, তোর জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। তো তখন হচ্ছে আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে, আমারও মনের মধ্যে আসলো যে আমি মাদ্রাসায় ভর্তি হব। তো আমি মোহাম্মদপুরে একটা মাদ্রাসায় ভর্তি হই। ওটা হচ্ছে মাদ্রাসাও ছিল, এতিমখানাও ছিল। তো ওখানে মানে যে টাকা দিয়ে পড়ে তাকে ওইভাবে রাখে, আর যে টাকা দিয়ে পড়ে না তাকে ওইভাবে রাখে। তো ওখানে যখন ভর্তি হই, এটা হচ্ছে 2005-এর ঘটনা। তখন হচ্ছে ওখানে আমার থাকা খাওয়া সহ 4000 টাকা দিতে হবে। তো ওখানে আমি ছিলাম 3-4 মাস। আমার মা খুব ভালোভাবেই টাকা পয়সা শোধ করতেন। তো 2005-এর লাস্টের দিকে এসে আমার মার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। হ্যাঁ, ব্লাড ক্যান্সার ধরা পড়ে। কিভাবে হলো এটা? এটা হচ্ছে আমার মার শারীরিক পরিস্থিতি দিন দিন খারাপ হতে যাচ্ছিল। ওই সময় কি বাবার খোঁজ পাওয়া যায়নি? না না, তখনও বাবার খোঁজ পাওয়া যায়নি। এর মধ্যে আবার আমি শুনেছিলাম যে আমার বাবা একবার নাকি ব্যাক করেছিলেন। তো যখন ব্যাক করেছে আমার মা আর কি রাগে আর ওনাকে যে হ্যাঁ, যে তুমি আমাকে রেখে আমার এই বাচ্চাটাকে রেখে চলে গেছো, আমি তোমার সাথে আর থাকবো না। তো উনি নাকি আর কিছুই বলেন, মানে পরে খোঁজ খবর নেয়নি আসলে বাবা সম্পর্কে। তখন ওই ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল, আমাদের সাথে ছিল না। মানে সে অর্থে বাবা নাই, কিন্তু ডিভোর্স হয়নি। ডিভোর্স হয়েছে, মানে ডিভোর্স হয়ে গিয়েছিল, মা ডিভোর্স দিয়ে দিয়েছেন বাবাকে। মা দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপর মা একাই ফাইট করতো? হ্যাঁ, একাই ফাইট। কোথায় জব করতে উনি? উনি হচ্ছে একটা এনজিওতে জব করতেন, ওটা হচ্ছে রিচার্স ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি। ওকে, তো ওখানে জব করতেন, যে পয়সাটা পেতো সেটা নিয়ে আপনার সঙ্গে থাকতেন? হ্যাঁ, আমার সাথে থাকতেন। 2005-এ এসে হঠাৎ করে মার ব্লাড ক্যান্সার ধরা পড়লো। কি ঘটনাটা কি ছিল? কিভাবে বুঝতে পারলো যে ব্লাড ক্যান্সার? আমার মার হচ্ছে মানে শারীরিক অবস্থান দিনে দিনে খুব চেঞ্জ হচ্ছিল, মানে বুঝতেছে যে কিছু একটা হচ্ছে। তো আমার মা অনেক ট্রিটমেন্ট করাইছে, কোনোভাবেই কিছু ধরা টরা পড়তেছে না। তো লাস্টে একটা পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে আমার মার ব্লাড ক্যান্সার হয়েছে। আপনি জানতেন এটা? মানে আপনি পাশাপাশি ছিলেন? হ্যাঁ, আমি তখন আমার মার সাথে, আমি ঢাকায় আসার পর আমার মা যেখানে যেতেন আমাকে নিয়ে যেতেন। ফার্স্ট আপনার কাছে যখন স্টোরিটা আসলো, যখন প্রথম এটা রিভিল হলো, আমি পুরো স্টোরিটা একটু জানতে চাই, একটু শুনি ঘটনাটা আপনার কাছে কিভাবে আসলো, আপনার প্রতিক্রিয়া কি ছিল এই মুহূর্তে। যদি এই প্রশ্নটা করে একেবারেই অবান্তর, কারণ জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার মা, এবং শৈশবে পায়নি, একটা পর্যায়ে গিয়ে পেলো, তার পাওয়ার মাত্র কিছুদিনের মধ্যে এসে জানতে পারলো তার মার ব্লাড ক্যান্সার। তো সেই সময় তার এক্সপ্রেশন বা ইমোশন লেভেলটা কি হবে সেটা নিয়ে প্রশ্ন করাটা আসলেই অবান্তর। তারপরও আমি একটু শুনতে চাই স্টোরিটা। আচ্ছা, তো যখন হচ্ছে আমার মার সাথে আমি হসপিটালে যাই, তো তখন ডক্টর আর কি আমার মাকে বলতেছিলেন যে আপনার সাথে কি কেউ এসেছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। তো আমার মা বললো যে না, আমার ওইরকম ভাবে কোনো গার্ডিয়ান আসেনি, আমার মেয়ে এসেছে, আমার মেয়েটা তো ছোট, আপনি আমাকেই বলেন। তো তখন আমি ব্লাড ক্যান্সারকে আমি বুঝতাম না, ক্যান্সারটাও বুঝতেন না। তখন আমি মানে ওইটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, কারণ আমি বড় হয়েছি গ্রামে। তো তখন আমার মা কি করলো, আমাকে নিয়ে গেছে যে আমাকে বাইরে বসায় রাখবে। তো আমার মা আমাকে ভিতরে নিয়ে গেছে। তো তখন ডাক্তার বললো যে ব্লাড ক্যান্সার হয়েছে। তো আমি দেখলাম যে আমার মার মনটা অনেক খারাপ হয়ে গেছে, চেহারায় দেখলাম যে একটা কষ্টের ছাপ। তা আমি তখনও বুঝতেছিলাম না যে আসলে ব্লাড ক্যান্সারটা কি। তো আমার মা যখন বের হয়ে আসলো তখন আমি বললাম, মা এটা কি অসুখ,
এটা হলে কি হয়? তা মা বলতেছে যে এটা কিছু না, ঠিক হয়ে যাবে, ওষুধ টষুধ খেলে ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না, চল আমরা বাসায় যাই। তো আমরা বাসায় চলে আসলাম। তো ব্লাড ক্যান্সার হলে তো প্রচুর টাকা খরচ করতে হয়, আমার মার এত টাকা ছিল না। আমার মামার দিক থেকে ছিল, কিন্তু তারা রাগ করে আর কোনো হেল্প করেনি, আর আমার মার সাথেও যোগাযোগ অফ করে দিয়েছিল তারা। তো তখন হচ্ছে আমার মাকে আমি দেখতাম যে হচ্ছে বারডেমে যেতেন, ওখানে গিয়ে মানে ব্লাডটা চেঞ্জ করতেন, আমাকে নিয়ে যেত। তো আমি দেখতাম মানে বিছানায় শোয়া মানে একদিক থেকে রক্ত যাচ্ছে ফিল্টার করে, আবার আরেক দিক থেকে রক্তটা অন্য পাশ দিয়ে ঢুকানো হচ্ছে। তো একটা সময় আমি আস্তে আস্তে তো আমার ওই যে আন্টিটা, ওনাকে জিজ্ঞেস করলাম যে আন্টি এই রোগটা কি, এটা হলে কি হয়? তখন আন্টিটা আমার বললেন যে এই রোগটা হইলে মানুষ বাঁচে না, মারা যায়, খুব অল্প কিছুদিন বাঁচে। তো তখন আমার অনেক মানে খারাপ লাগতেছিল যে আমি এই অল্প কিছুদিনে আমি আমার মাকে পেলাম, আমি এখনই হারাই ফেলবো। তখন আন্টিটা আমার মানে আমি তখন কান্না করে দিছি, তো আন্টিটা আমাকে বুঝাইলো যে কান্না করিস না, এটা কোনো ঠিক হয়ে যাবে, আমরা আসছি না, আমরা দেখবো, সবাই দেখবো। তো ওইভাবে আমাকে বুঝাই দিলেন। তো আমার মা আবার বলছে কি যে ওরে কিছু বললো না, তো ছোট মানুষ, ও বুঝবে না, ওরে কিছু বলার দরকার নাই, আমার বাচ্চাটা এমনিতে অনেক কষ্টে বড় হয়েছে, আমি চাই না ও আর কোনো কষ্ট পাক। তো তখন আমরা এভাবেই থাকতে থাকি। তো একটা সময় হচ্ছে কি দেখা যাচ্ছে আমার মার অসুখের টাকা, বাসা ভাড়া, আমার টাকা, মানে আমার মার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো তখন দেখা যেত কি আমার টাকাটা আমার মা কিছুদিন পর পর দিতেন। তখন তো আপনি এতিমখানাতেই। হ্যাঁ, তখন আমি ওখানেই আছি। তো আমি ওখানে যখন থাকি ওই রুমটায় টোটাল 6 জন ছিলাম আমরা। তো এই আপুগুলো আমাকে খুব আদর করতেন। তো ওই আমাদের যে ইনচার্জ ছিলেন, যে আন্টিটা টাকাটাও তুলতেন, উনি এসে অনেক খারাপ খারাপ কথা বলতেন। খারাপ বলতে মানে গালি দিতেন না, মানে এমনি ঝাড়ি টাড়ি মারতেন, অনেক ছোট করে কথা বলতেন যে টাকা দিতে পারো না, তাহলে এখানে থাকো কেন, এতিমখানায় চলে যাও, এখানে তো তোমার থাকার যোগ্যতাই নাই, তুমি এখানে আসো কেন। অনেক সময় দেখতাম কি যে ওই আন্টিটা আসলে আমি ভয়ে খাটের নিচে লুকায় থাকতাম, যে উনি আসলে আমাকে দেখলে অনেক কথা শোনাবে। উনি চলে গেলে আবার বের হইতাম। তো একটা সময় উনি কি করলো, আমার সিটে একটা মেয়েকে উঠাই দিলেন। তো আমি তো ওই সিটেও থাকতে পারবো না। তখন দেখা যেত ওই রুমে টোটাল 6 জন, তো আমিও ছিলাম। তো উনি আর কি জানতো না যে আমি আছি, এমনি শুনতো, কিন্তু উনি আমাকে দেখতো না, কারণ উনি আসলে আমি লুকায় থাকতাম। দেখা যেত বাথরুমের দিকে যাইতাম বা বারান্দায় যেতাম বা খাটের নিচে লুকাইতাম, যেন উনি আমার কথা না শোনাতে পারে। তো হচ্ছে আমার মাকে ফোন দেই যে মা এরকম এরকম আমাকে তো অনেক কথা শোনাচ্ছে, আমি কি করব? তো আমার মা বলতেছে ঠিক আছে আমি আসতেছি, এসে হচ্ছে আমি কথা বলে আমি ব্যাপারটা ক্লিয়ার করে যাচ্ছি। তো আমার মা আসে হচ্ছে বলে যে আমার তো একটু প্রবলেম, আমি 2-1 মাসের মধ্যে টাকাটা ক্লিয়ার করে দেবো, ওকে রাখতে দেন। তো দেখা যায় ওনাকে বলে যাওয়ার পরেও উনি আইসা আমাকে কথা শোনাইতে নেই। তো তখন আমি একটু আমার খারাপ লাগে যে আমার মা দিতে পারছে না, থাক আমি এখানে থাকবো না, আমি কেন 4,000 টাকা দিয়ে থাকবো, আমার মার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি কি করি, আমার মানে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি এতিমখানায় চলে যাই, যে আমি ওখানেই থাকবো। তো আমি ওই আন্টিটাকে যাই বলি যে আন্টি আমি ওখানে চলে যাচ্ছি, আমার মাকে বলবেন যে আমি ওখানে গেছি। তো আমার মা আসতেন 2-3 দিন পর পর আসতেন। তো দেখলেন যে আমি এতিমখানায় চলে গেছি। তো এটা দেখে আমার মা অনেক কষ্ট পায় যে আমি তোকে আনলাম একটু ভালো রাখবো, তাও রাখতে পারতেছি না। তো আমি বললাম থাক, তুমি কষ্ট পাও না, পড়াশোনা করাটাই তো হচ্ছে কথা, এতিমখানায় থাকলে কি আর এখানে থাকলে কি। বাট এতিমখানার পরিবেশটা অনেক নোংরা ছিল, এখনো আছে। আমি মাঝে মাঝে ওখানে যাই, বাচ্চাদের সাথে কথা বলি, দেখতে যাই, আমার ভালো লাগে ওদের সাথে কথা বলতে। তো আমার মা বলতেছে যে এই নোংরায় তুই থাকবি, থাকার দরকার নেই। আমি তো 3-4 দিন ছিলাম, আমার অভ্যাস হয়ে গেছে, আমি পারবো, সমস্যা নেই। কোন ক্লাসে তখন আপনি ওখানে? তখন আমি ওখানে ক্লাস 5-এ। ক্লাস 5-এ পড়েন, মানে ওই সময় দেখেন ক্লাস 5-এর বাচ্চাদের এই বৈষয়িক বিষয়গুলো কিন্তু বোঝার বয়স না, কিন্তু ও পরিস্থিতিতে পড়ে এই বিষয়টা বুঝতে শিখে গেছে, যেমন মাকে সাপোর্ট করার জন্য আমার এই নোংরাটা মেনে হলেও আমার এখানে থাকতে হবে। এবং কেন জানি আমাদের সমাজে মেয়েরা এই জিনিসগুলো খুব দ্রুত বুঝে যান। যাই হোক, বলেন তারপর। তো তারপর হচ্ছে এভাবে আমি পড়তে থাকি। ওখানে মাদ্রাসায় যখন আমি ক্লাস 8-এ উঠি, তখন আমার মার অবস্থাটা খুব খারাপ হয়ে যায় 7-এর দিকে এসে, 2007-এ। আচ্ছা। তখন মানে আমার মার দিন দিন এমন অবস্থা হয় যে আমার মা চাকরিও করতে পারতেছে না, মানে শরীরের সাথে আর কুলাচ্ছে না। তো তখন আমি ভাবলাম যে আমি কি করব, আমি তখন ভাবতেছিলাম বসে বসে যে আমি কি করব। তো তখন আমি পড়াশোনা স্টপ করে দিই। আমি ওখান থেকে না বলেই, এতিমখানা থেকে না বলেই আমি আমার মার বাসায় চলে যাই। তো বাসায় যাই দেখি মার অনেক জ্বর। তো আমার দেখে অনেক খারাপ লাগতেছে যে আমার মা শুয়ে আছে অসুস্থ। তো তখন আমি বললাম কি যে তোমার কাজ করার দরকার নেই, তুমি দেখো যে আমাকে কোথাও কাজে দেওয়া যায় কিনা, আমি কাজ করি, তুমি থাকো। মানে আমার মার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছিল। তখন আমার মা বলতেছে না, এটা তো হতে পারে না, আমি এটা কোনো দিনই পারবো না, হ্যাঁ তুই থাক, দেখি এটা কিছু হয়ে যাবে। তো আমার মাথায় পানি টানি দিলাম, রান্না টান্না করে খাওয়ালাম। তো 2 দিন জ্বর ছিল, জ্বর কমছে, জ্বর কমার পরে আমার মা আবার কাজে গেলেন। তো আবার কাজ থেকে আমার মার ওইটা ফার্স্ট টাইম ছিল কাজ, ওখানে আমার মা লেগে বেঁধেছিলেন, মানে অন্য কোথাও আর কখনো শিফট করে নাই। তো ওখান থেকে ওনারা অনেক হেল্প করতেন, ওনারা অনেক সাহায্য উঠে আমার মাকে দিতেন।
যেন আমার মা চিকিৎসাটা হয়, ওষুধটা যেন কিনে খেতে পারে। তো আমার মামা মামিকে জানানো হয়েছিল, বাট ওনারা ওইভাবে কোনো কেয়ার করে নাই। আমার মামাকে যখন আমি ফোন দিই যে মামা আমার মা তো অনেক অসুস্থ, আমার মা মনে হয় বেশি দিন বাঁচবে না, আমার মার ব্লাড ক্যান্সার হয়েছে, তোমরা এখন কিছু একটা করো। মামা বলতেছে যে তোর মাকে তো অনেক টাকা পয়সা দিছি, এখন আর আমাদের পক্ষে সম্ভব না, তো এখন তোদেরটা তোরাই বুঝ, আমরা আর জানি না, এটা বলে দেয় আমার মামা। তো আলটিমেটলি আপনি এবং আপনার মা এই দুইটা মানুষের পেছনে একমাত্র আল্লাহ ছাড়া ওই সময়টা তার কেউ ছিল না। আচ্ছা, তো তারপর হচ্ছে 2008-এ এসে আমার মা, আমি বলি কি মা তাহলে চলো আমরা বাড়িতে চলে যাই নরসিংদীতে, আমাদের এখানে থাকার দরকার নেই। তো আমার মা বলতেছে যে ওরা তো আমাদের উপরে রাগ করে আছে, আমরা কিভাবে যাব। তো আমি বললাম কি যে আমি তো ওখানে বড় হয়েছি, একটা বুদ্ধি করি, চলো তুমি বলবা যে আমি ওখানে যেতে চাই, আমি ওখানেই থাকবো, আমি ঢাকায় থাকবো না, আমার ভালো লাগে না, এটা বলে চলো চলে যাই। তো আমার মা বলতেছে যে ঠিক আছে চল। আমার মাও আর পারতেছে না, কি করবে, আমার মা মানে নিরুপায়। তো নরসিংদীতে কে কে ছিল? আমার মামা ছিল, মামার পরিবার, আপনার নানুরা? হ্যাঁ আমার নানুও ছিল। আচ্ছা, তো তখন হচ্ছে আমি বাড়িতে চলে যাই। তো বাড়িতে যাওয়ার পর আমার মাও আমার সাথে যায়। ওখানে যাওয়ার পর আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে, একদম বিছানায় পড়ে যান। তখন আমার মা কিছুই করতে পারেন না, মানে নিজের হাতে খাবারটা খাওয়া ছাড়া মানে আর কোনো কিছু করার মতো শক্তি ওনার ছিলেন না। তখন হচ্ছে মানে বাথরুম করা মানে সবকিছু বিছানায় করতেন বলতে মানে ওয়াশরুমে হেঁটে যেতে কষ্ট হতো। তো গ্রামের পরিষ্কার করা হেল্প করা কি করতো? আমি করতাম, মানে গ্রামের ওয়াশরুম গুলো তো দূরে হয়, তো আমার মার জন্য আমি একটা পুটি রেখে দিতাম, তো আমি সবকিছু করতাম তখন, আমার মার যত হেল্প। প্রিয় শ্রোতা, আমরা বিরতি নেব এই পর্যায়ে। বিনির জীবনের গল্প আপনারা শুনছেন। বিনি আজকে এখানে এসছে। বিনির সাথে আমার পরিচয়ের বিষয়টা বলছিলাম সকা সম্পর্কে আপনারা জানেন, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, এটা আমার স্কুল। এটা বেসিক্যালি মিডিয়া প্রফেশনাল তৈরি করার জন্য এখানে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছি। যাই হোক, সকা নিয়ে বলবো না, এখানেও এসেছিল একটা কোর্স করার জন্য, ট্রেনিং নেবার জন্য, এবং তারপর ওর সঙ্গে কথা বলতে গিয়ে আমি ওর কিছু বিষয় জানার পর আমার কাছে মনে হয়েছে যে আজকের এই গল্পটা ওকে লাখ লাখ মানুষের কাছে প্রেজেন্ট করার মতো গল্প। সে কারণেই মূলত ওকে আজকে এখানে নিয়ে আসা। আমি ছোট একটা বিরতি নেব এই পর্যায়ে, মাত্র 4 মিনিটের বিরতি। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের hello 8920 এবং একই সাথে আমার সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। এছাড়া যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, আমার ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria, that is rjkibria.com। আরজে কিবরিয়া কিন্তু একসাথে না, আরজের পরে একটা হাইফেন আছে, তারপর কিবরিয়া kebria.com। আপনি যদি গুগলে সার্চ করেন আরজে কিবরিয়া নামে, আমার বানানটা যদি ঠিক থাকে, তাহলে প্রথমে আপনি আমার এফবি পেজটা পাবেন, যেখানে প্রায় 14 লাখের মতো মেম্বার রয়েছে, এবং পরেই পাবেন হচ্ছে আমার ওয়েবসাইটটা। এটা আমার ব্লগ এবং ফটোগ্রাফি ওয়েবসাইট। তো ওখান থেকেও আপনি আমার সঙ্গে লেটস টক নামে যে সেকশনটা আছে, ওখান থেকে আপনি কথা বললে আমার মেইলে চলে আসবে, আমি আপনার রিপ্লাই দেবো। আর প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যোগাযোগ করতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আরো একবার মোস্ট ওয়েলকাম। 4 মিনিট পর আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছে প্রিয় শ্রোতা, এবং বিনির জীবনের গল্প আজকে এখানে প্রচারিত হচ্ছে। বিনির জীবনের গল্প অন্যরকম একটি হার্ট টাচিং গল্প। যে কথাটা আমি সবসময় বলি আপনাদেরকে, জীবন নাটকের চেয়েও নাটকীয়। অন্যরকম একটা গল্প নিয়ে আজকের এই জীবনের গল্প শুরু হয়েছে। আমি কথা বাড়তে চাই না। আচ্ছা, এই ফাঁকে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যারা জীবনের গল্প বলার জন্য আমাদের এখানে আসতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 0961389282। আমি আবার বলছি 0961389282। বিনি, আমরা যেখানটায় ছিলাম তো তারপর আমার মা মানে অসুস্থ, তো তখন দেখা যেত কি যে আমার মার সাথে, তখন অসুস্থ যখন হলো তখন আমার মার সাথে কানেকশনটা আমার আরো বেড়ে যায়। ঢাকায় আসি, হোস্টেল অল টাইম থাকতে হতো ওনার সঙ্গে। হ্যাঁ, দেখা যায় সবসময় থাকি। তো আমার মা দেখা যেত রাতে যে কোনো সময় অসুস্থ হলে আমাকে টাচ করলে আমি উঠে যেতাম, যে কি বলো, যে আমি পানি খাবো বা কিছু, যত রকমের প্রবলেম আছে আমি তখন সবসময় আমার মাকে সাপোর্ট দিচ্ছি, আবার আমার মামা মামিকেও কাজে হেল্প করতেছি। যে আমি শুধু আমার মাকে নিয়ে পড়ে থাকলে দেখতে পাচ্ছি যে তারা রাগ করতেছে, এখন তাদেরও তো আমার দেখতে হবে, তারা আমার মাকে দেখছে। মানে আপনি লেখাপড়াটা সম্পূর্ণ বাদ দিয়ে আপনি আপনার মা এবং আপনার মামা মামিকে সাপোর্ট করা শুরু করলেন, যাতে করে আপনার মাকে কিছুটা হলো তারা সাপোর্টটা দেয়। হ্যাঁ, তো তখন হচ্ছে তারা সাপোর্ট দেয় বলতে হচ্ছে আমার মা জাস্ট ওখানে আছে, আর খাবারটা আমি খাবো সেই খাবারটা, বাট টাকা পয়সার দিক থেকে তারা তখন আমাদের হেল্প করতে। ট্রিটমেন্টটা চলতেছিল না? না। ওকে। তখন আমার মা ট্রিটমেন্টের জন্য আমাদের ওই মার অফিস থেকে টাকা পাঠাতেন, প্রতি মাসে একটা 5 থেকে 6 হাজার টাকার অ্যামাউন্ট পাঠাতেন। ওটা দিয়ে ট্রিটমেন্ট চলতো?
তো এখন একজন ব্লাড ক্যান্সারের পেশেন্টের 5 থেকে 6,000 টাকার কি হবে? কিছুই তো হয় না। কিছুই হয় না। তখন হচ্ছে ঢাকায় থাকতে যেমন ব্লাডটা চেঞ্জ করতো, ওখানে যাওয়ার পরে সেটাও করতে পারতেছে না। তো একটা মানে গ্রামের একটা আন্টি এসে আমার মাকে বুদ্ধি দিলেন যে আপনি একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে পারেন। তো আমার মা বলল যে ঠিক আছে দেখি কি আর করার। তো তখন আমার মা হোমিওপ্যাথি ডাক্তার দেখায়। তো ওইভাবে যাচ্ছে দিন। তো আমি দিন দিন দেখতেছি যে আমার মা কেমন যেন হয়ে যাচ্ছে। তো তারপরেও আমার মানে একদিক থেকে কষ্ট লাগতেছে, আবার আরেক দিক থেকে এটা ভাবতেছি যে না, আমার মা তো আমার কাছে আছে। তো আমাকে অনেকেই প্রশ্ন করতো যে আচ্ছা তুমি যে তোমার মার এত কিছু করতেছো, বাথরুম থেকে শুরু করে গোসল। আমার মা আবার তখন কি করতেন, মানে গোসল করতে আবার কল চাপতে পারতেন না, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারতেন না, আবার গরম পানিও সহ্য করতে পারতেন না। তা আমি কি করতাম, গরম পানি নিয়ে রোদে বালতিতে রেখে দিতাম। আচ্ছা, তো রোদের তাপে যতটুকু গরম হইতো ওইটুকু দিয়ে আমি আবার গোসল করাতাম। গোসল করা দেখা যেতাম মার মাথা মুছা দেওয়া, মানে মার প্রপার যত যত্ন আছে আমি করতেছিলাম। আচ্ছা। তো এটা দেখে অনেকে আমাকে বলতো যে তুমি কি কখনো বিরক্ত হও না, তোমার কি কষ্ট লাগে না? আমার মা মানে বিছানায় ছিলেন 6 মাসের মতো। তো পুরা 6 মাসে আমি আমার মার খুব কেয়ার করছি। তো তখন আমি বলতাম যে না, আমার কেন খারাপ লাগবে, আমার মার তো আমি ছাড়া কেউ নাই, এখন আমাকেই তো দেখতে হবে। তো আমার মাকে অনেকে মানে বলতেন যে আপনার একটা ছেলে হইলে ভালো হতো, আজকে আপনার ট্রিটমেন্টটা তো অন্তত পক্ষে আপনার ছেলে টাকায় করতে পারতেন। তো আমার মা তখন মানে হাসি দিয়ে বলতেন যে আজকে যদি আমার ছেলে হইতো তাহলে যে আমি যে এখন এত অসুস্থ, আমাকে এই অবস্থায় কে দেখতেন, তাহলে আমার মেয়েই ভালো। আমার মা এটা বলতেন। ছেলের বউরা সাধারণত এসব করেন না, আসলে করে না তা না, অনেকেই করেন হয়তোবা, বাট রিয়েল সিনারিও হলো একজন মেয়ে, পেটে ধরা মেয়ে যে যতটুকু করবে ছেলের বউ অতটুকু করবে না, এটাই বোধহয় স্বাভাবিক। জি বলুন। তারপর মার এইভাবেই দিন যাচ্ছিল যে, তো আমি আমার মা 6টা মাস এত মানে কেয়ার করছি যে রাতে যখনই আমার মা আমাকে ডাক দিছে আমি উঠে গেছি। তো 2009 তারিখের ঘটনা এটা, 9 তারিখ রাতে। তো হঠাৎ করে আমার 11 সাড়ে 11টার দিকে আমার খুব ঘুম পাচ্ছিল। তো আমি আমার মারে বলতেছি কি মা তোমার কি এখন কিছু লাগবে? আমি বলতেছে কেন? আমি বলছি আমার না অনেক ঘুম পাচ্ছে। বলে তাহলে তুই ঘুমা, আমার লাগলে আমি তোকে ডাকবো। তা আমি সবসময় আমি, আমার মা আর আমার নানু ঘুমাইতাম। তো আমার নানু ঘুমাইতেন আমার বাম পাশে, আমার মা ডান পাশে, আমি মাঝখানে ঘুমাতাম। আমার নানু অনেক বৃদ্ধ ছিলেন, আমার নানুর ওইটা ছিল না যে আমার মার সেবা যত্ন করবেন। তো বললো কি আচ্ছা ঠিক আছে তাহলে তুই ঘুমা, আমি তোকে ডাক দিব যদি আমার দরকার হয়। তো ওই দিন ভাই আমার কি হয়েছে যে আমি ঘুমায় পড়ছি, 11:15টার দিকে নাকি আমার মা আমাকে ডাকতেছিল যে মানে কিছু বলবে না কিছু দরকার, আমি তো জানতাম না। আমার নানু আবার অন্য রুমে ছিল। তো আমার মা আমাকে ডাকতেছে, মানে আমি আর উঠতেছিলাম না নাকি, আমার নানু আর কি পরে বলছে আমাকে ঘটনাটা যে আমি উঠতেছিলাম না। তো তখন আমার নানু এসে আমাকে কি করে ডাকতেছে যে ওর তোর মা ডাকতেছে, তারপরেও নাকি আমি উঠতেছিলাম না। তো আমার নানু রাগ করে কি করছে, আমাকে 2টা থাপ্পড় দিছে যে উঠতেছি না, আমার মা ডাকতেছে। তো আমার মা এটা দেখে নাকি বলছে যে মা থাক করে মাইরেন না, আমি এটা তো অনেক কষ্ট করে, মনে হয় ওর অনেক খারাপ লাগতেছে। তো ঠিক 12টা বাজে 2 মিনিট আগে আমার ঘুমটা ভাঙে। আমি সাথে সাথে ঘড়িটা দেখি, কারণ আমি সবসময় আমার কাছে একটা ঘড়ি রাখতাম। তো আমি যখন উঠি ভাইয়া, উঠার পরে দেখি যে আমার মার মানে কথা বলাটা বন্ধ হয়ে গেছে। তখন আর আমার মা কথা বলতে পারছে না। তো আমি উঠে আমার মাকে অনেক ডাকি যে মা তুমি নাকি আমাকে ডাকছো, বলো কেন। তো ওই মুহূর্তে আমার মা কোনো কথা বলতেছে না। তো আমার নানু বলতেছে যে তোকে তো অনেক ডাকছে, আমিও ডাকলাম তুই উঠলি না, তোর কি এমন ঘুম পাইলো যে তোর উঠতেই পারলি না, এত কিছু করলে এতদিন আর এখন আসা, হয়তো তোর মা তোকে কিছু বলে যাইতো। তো আমি বলছি যে না আমার মা কথা বলবে না কেন। তো আমি ডাকতেছি কথা বলে না। ওই দিন সারা রাত মার পাশে বসেছিলাম, কোনো কথাই বলতেছে না। তো যখন সকাল হলো আমার মা হাত পা নাড়াইতেছে, আমাকে মানে গালে আদর করতেছে, আমার হাতটা ধরে আদর করতেছে, আমার পিঠে আদর করতেছে, কিন্তু কথা বলতে পারতেছে না। তা আমাকে ডাকছে, তারপরে নাকি আবার আমার ছোট মামাকেও ডাকছে। মামাদের মধ্যে ছোট মামাকে অনেক আদর করতেন, কারণ শুনছি যে আমার ছোট মামাকে আমার মাই মানে লালন পালন করছে। 5টা মামা 2টা বোন ছিলেন, তো আমার মা ছিলেন 3 নাম্বার। তো আমার মামাকেও ডাকছে, আমার মামা বাড়িতে ছিলেন না। তো এখন আমি বলতেছি আমার মা কথা বলবে, এখন কথা বলে না, কিন্তু হাত পা নড়তেছে আর কি, আমাকে আদর করতেছে একটু পর পর। তো যখন দুপুরের দিকে 2টা-3টা বাজে, তো তখন দেখলাম আমার মা হাত পাও লড়ে না, মানে একদম জাস্ট শুধু গলার এই জায়গাটা নড়তেছে, আর পুরা মানে কিছুই বলতেও পারতেছে না, জাস্ট তাকায় আছে আর গলার এই জায়গাটুকু নড়তেছে। তো আমি সারাদিনে কিছুই করতে পারতেছিলাম না, আমার এত খারাপ লাগতেছিল যে আমি আসলে কি করবো, আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। মানে নানুরে বলি যে আমি এখন কি করব। তো আমার নানু বলে যে এখন তো আর কিছু করার নাই, তোর মা মনে হয় আর বাঁচবে না, হয়তো আমার মা অনেক অসুস্থ হয়ে গেছে, হাত পা গুলো হয়তো দুর্বল লাগতেছে, এই জন্য পারবে না। জানুয়ারি 10 তারিখে সে যখন মাগরিবের আজানটা দেয়, ঠিক ওই সময় ওই জায়গাটুকু নড়াও বন্ধ হয়ে যায়। আমি সারাদিনে ওই দিন শুধু আমি আমার মার মুখে কয়বার তাকাইছি আমার মনে নাই, আমি শুধু ওই জায়গাতেই তাকাই আছি, নড়তেছে আমার মা একটু শক্তি পায় কিনা, আমার মা কথা বলতে পারে কিনা। আমি একটু পরে পরেই ডাকতেছি যে মা কিছু বলো, তুমি আমার কিছু বলো,
কিছুই বলতেছে না। তো মাগরিবের আজান দিল, তখন আমার মা মারা যায়। তখন সবাই অনেক কান্নাকাটি করতেছে, কিন্তু আমি কান্না করতে পারতেছিলাম না। আমার এত কষ্ট লাগতেছিল যে আমি পুরো 6টা মাস আমার মার জন্য ফাইট করছি, যে আমার মাকে একটু আমি কিছু করতে পারি কিনা, ভালো করতে পারি কিনা, কিন্তু পারিনি। এর মধ্যে আমি আবার মানত করছিলাম যে আমার মার যদি রোগটা ভালো হয় আমি 1 ব্যাগ রক্ত দিব, ব্লাড, ওটাও করতে পারি। তখন আমার মধ্যে এটা কাজ করতেছে যে আমি যে মানতটা করছিলাম হয়তো ওটা আমি করতে পারি নাই, বিধায় হয়তো আজকে এরকমটা হয়েছে। তখন আমার মধ্যে এটা কাজ করতেছিল। তো আবার ভাবলাম যে আমি কিভাবে করবো, আমি তো চিনি না, আমি কোথায় যাই ব্লাড দিব, কি করব। তো তখন সবাই বলতেছে যে তুই একটু কান্না কর। তা আমি কান্না করতে পারতেছিলাম না। আমি আমি আমার মার পাশে বসে আছি, বসে বসে শুধু আমার মার গায়ে হাত দিচ্ছি, মুখে হাত দিচ্ছি। তো তো রাতে হচ্ছে ওই যে ঢাকায় একটা আন্টি ছিলেন আমার মার বান্ধবী, ওনাকে ফোন দেওয়া হয়, উনি রাতের মধ্যেই চলে আসেন। তো সকালে গোসল করাইতে নিয়ে যাবে, তো আমি বলছি আমিও যাবো সাথে, আমি ধরবো আবার মাকে। তো আমি আমার মারে ধরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে গোসলও করাই, ওখানেও ছিলাম। যখন কাফন পরানো হয় তখনও আমি ছিলাম। তো যখন কবরস্থানে নিয়ে যায় তখন আমার মধ্যে কাজ করতেছিল যে আমার মা তো চলে যাচ্ছে, সারা রাত ছিল, কিন্তু তখন আমার মধ্যে মানে কাজ করতেছে যে আমি তো আর রাখতে পারলাম না আমার মাকে, আমার মা তো চলেই যাচ্ছে। তখন আমার মানে এটাই কষ্ট লাগতেছিল যে আমি এত অল্প দিনের জন্য আমার মানে না পাইলেও হইতো, যে অল্প কয়টা দিনের জন্য পাইছি, আমি আমার মার মমতাটাও এরকম পাই নাই, দূরে দূরেই ছিলাম। আর যখনই পাইছি আমার মাটা অসুস্থ ছিল, ওই সময় আমার মা আমাকে কি আদর করবে, তারপরও যতটুকু পারছে করার চেষ্টা করছে। তো তখন হচ্ছে আমার মাকে নিয়ে গেল, মাটি দিল, আমি কবরস্থানে আর যাই নাই। গোসল করাইছি, পানি টানি লাগছে, আমি গোসলটা করে আসছি। করে যখন আমি আমার নানুর রুমে ঢুকলাম তখন আমার সবচাইতে বেশি কষ্ট লাগতেছিল যে যে জায়গাটা আমার মা শুয়েছিল জায়গাটা এখন ফাঁকা। তা আমি কি করলাম, ওখানে বসে বসে আমি একাই মানে জোরে কাঁদতেছি না, চুপ চুপ করে আর কি কাঁদতেছি, আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। তো ওই আন্টিটা আসলেন, এসে বললেন কি যে ঠিক আছে, এখন তো তোর আর কেউ নাই, আমার সাথে চল, আমি তোকে দেখবো। কোন আন্টিটা? আমার মার বান্ধবী। মার বান্ধবী, যোগাযোগ ছিল ওনার সঙ্গে ফ্যামিলির? হ্যাঁ। তা আমার মামারা বললেন যে না, আমরা আছি, আমাদের ভাগ্নি আমরাই দেখবো, ওর যেতে হবে না, আমাদের কাছেই থাক। তো তখন উনি তো আর জোর করতে পারেন না, আমার মামারা যেখানে বলতেছে। তো আমার আন্টি কি করলো, ওনার নাম্বারটা আমাকে দিয়ে আসে যে তুই আমার নাম্বারটা রাখ, যদি কখনো তোর মনে হয় যে তুই এখানে থাকবি না তুই আমাকে ফোন দিস, দিয়ে চলে যাস। তা আমি ওনার নাম্বারটা রেখে দিছি। তো আমার মা মারা যাওয়ার পর আমি আমার মামা মামির কাছেই ছিলাম। প্রথম 1টা মাস খুব ভালোই ছিল, আমার সবাই আমার খুব কেয়ার করতো। তো 2-1 মাস পর আমি স্কুলে আবার ভর্তি হই, তখন আমি ক্লাস 9-এ ভর্তি হই। ভর্তি হওয়ার পরে তো তখন দেখলাম কি হঠাৎ করে আমার মামা মামির মধ্যে আবার চেঞ্জ চলে আসে। তো আপনার বিষয়? হ্যাঁ, তো আমার 4টা মামা একটা বাড়িতে ছিলেন। তো আমিও যৌথ ফ্যামিলিতেই ছিলাম। তো ফার্স্টে আমি হচ্ছে আমার বড় মামার কাছে থাকি। তো আমি আমার বড় মামার এখানে কাজ করি, আর 3টা মামি দেখে ওনারা কানাঘুষা করে যে মানে যৌথ ফ্যামিলিতে? ও আচ্ছা, মানে যৌথ ফ্যামিলি বলতে 4 জন একই বাড়িতে থাকে, কিন্তু যার যার সংসার আলাদা। ও সংসার আলাদা, আচ্ছা। তো এটা দেখে আমার মানে অন্যান্য মামিরা যে ও তো সারাদিন কাজ করে, পড়াশোনা করে না, ওরে পড়াশোনা করা মেয়েটারে অনেক কষ্ট দেয়, এরকম বলে। তো আমার মামির শোনায় ওনার অনেক কষ্ট লাগে যে আমাকে এভাবে বলে। আচ্ছা ঠিক আছে, উনি আমাকে বলে ঠিক আছে তোর আমার এখানে থাকা লাগবে না, তুই এখান থেকে চলে যা, ও অন্যদের ঘরে যা, যার আমি জানি না তুই কার ঘরে যাবি, কিন্তু তুই চলে যা, ওরা সবাই এরকম বলে। তো এর মধ্যে হয় যে আমি আমার বড় মামার কাছে যখন ছিলাম, একদিন হচ্ছে আমার মামি বাসায় ছিল না, আমার বড় মামা আমার সাথে কিছু একটা করতে চায়। এখানে একটু একটা পজ দিতে চাই প্রিয় শ্রোতা। গল্পটা আসলে এতক্ষণে শুরু হলো, এতক্ষণ ধরে যারা বিনিকে শুনছিলেন অর্ধেকের কাছাকাছি আমরা সময় অতিবাহিত করে ফেলেছি হ্যালো 8920-তে। অত্যন্ত হৃদয় বিদারক একটা পরিস্থিতি, কিন্তু গল্প আসলে এখন থেকে শুরু হলো, এটুকুই শুধু বলার জন্য একটা পজ নিয়েছিলাম। তো তখন হচ্ছে আমার মামা যাই হোক কোনো কারণে করতে পারেনি। তো আমি ওই দিন অনেক কান্না করছিলাম যে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা, আবার আমার মামার থেকে আমি এটা কখনো আশা করিনি। মানে এই যে ঘটনাটা, এটা তো সেক্সুয়াল ভায়োলেন্স, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনি তখন ক্লাস 9-এ পড়েন মাত্র। এটা জেনে হয়তো অনেকেই অবাক হবেন যে আমাদের পরিবারে মেয়েরা কিংবা শিশুরা যে সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হয়, সেই সেক্সুয়াল ভায়োলেন্স গুলো হয় সবচাইতে নিকট আত্মীয় যারা তাদের কাছ থেকে, যেটার পরিসংখ্যান শুনলে আপনারা রীতিমতো আপকে উঠবেন। বিনিকে আমি আবারও পজ দিয়েছি এই কারণে, প্লিজ আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন। শুধু সেটা না, সন্তানকে তার শরীরের সীমানা বোঝাবেন যে এটা হচ্ছে আদর আর এটুকু হচ্ছে আদর না। সুতরাং তোমার সাথে যদি কেউ এরকম করে তুমি স্পষ্ট ভাষায় আমাদেরকে বলবা, এবং এটা খুব প্রয়োজন, কারণ এটা তার মানসিকভাবে এতটা পঙ্গু করে দিতে পারে তাকে যে ওই শিশুর বেড়ে ওঠার জন্য এরকম একটা ঘটনাই তার পুরো জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য এনাফ। বিনি, আমরা শুনি তারপর কি হলো। তো তারপর আমি ওই ঘটনাটা কাউকে বলি না। আমার মামা আমাকে হুমকিও দেয় যে তুই যদি কাউকে বলিস তাহলে তোর খবর আছে। মামার সঙ্গে সম্পর্কটা কেমন ছিল? মোটামুটি। আমি আসলে আমার মামাদের ভয় পাইতাম অনেক, তো কখনো ওরকম কাছে যাইতাম না। আচ্ছা। তখন আমি কি করি, একা একা ভাবি যে আমার সাথে কি হলো, আমি এখন কি করবো, আমি কাকে বলবো। তো যাই হোক, তখন আমি ভাবলাম যে থাক, আমি তো এখান থেকে চলেই যাবো, আমি অন্য কারো ঘরে। তো তখন হচ্ছে আমি আমার আরেক মামার ঘরে যাই। তো ওখানে যাওয়ার পরে দেখা যায় সেম ঘটনা, যে ওখানে কাজ করতেছি আরেকজন এরকম। তো তখন আমার ছোট মামা আমার দায়ভারটা নেয় যে ও
ওর যখন এরকমই এখান থেকে ওখানে দৌড়াতে হচ্ছে, তো আমার ছোট মামা বলে যে আমাদের চা আছে, আমরা যদি 4 ঘর থেকে ওরে পাতিল মুছেও দেই ওর অনেক হয়ে যাবে, ওর এত খাবার লাগবেও না, কিন্তু মেয়েটার সাথে যা হচ্ছে এগুলো অন্যায় হচ্ছে, আমার ছোট মামা বলে। তো আমার ছোট মামা ঘরে নিয়ে যায়। তো আমার ছোট মামা বলে যে আজকে থেকে মনে করবি যে আমি তোর বাবা, আর তোর মামিরে মনে করবি মা, ওইভাবে থাকবে, এটা তোর নিজের ঘর মনে করে। তো থাকি। তো আমার ছোট মামিটা হচ্ছে অন্যান্য সব মামির চেয়ে একটু আলাদা, মানে উনি আর একটু বেশি ডেঞ্জারাস। তো উনি যে কাজগুলো করেন আমার সাথে, আমার ছোট মামা আমাকে যেইভাবে আদর করে রাখতে চাইছিল ওনার এটা পছন্দ না। তো আমি যখন আমার ছোট মামার ঘরে যাই তখন আমার মামিটা প্রেগনেন্ট ছিলেন। তো আমি আমার মামির টেক কেয়ার সবকিছুই করতাম। তো দেখা যেত আমার মামি টেক কেয়ার করে রান্না বান্না করে আমার স্কুলে যেতে লেট হতো, আমি স্কুলে পড়তে পারতাম না, স্কুল থেকে মাইর খেতাম। তো আমার স্কুল থেকে বিচার আসতো যে ও তো পড়াশোনা কিছুই করে না, আপনারা কি ওকে পড়তে দেন না? তো তখন হচ্ছে আমার মামি এটা শুনে খুব রাগ হয় যে কি তার মানে আমার ঘরে কাজ করতেছে এই জন্য এরকম, ঠিক আছে। তো তখন আমার মামি অনেকভাবে আমাকে তাড়ানোর চেষ্টা করে, তো পারে না। এর মধ্যে উনি যে স্টেপটা নেয়, উনি একবার আমার গায়ে আগুন লাগায় দেন। মানে হচ্ছে উনি আমার উপরে রাগ করে, আবার মামা মামির মধ্যে ঝগড়া হয়। তো ঝগড়া হওয়ার পরে আমার মামি রাগ করে আমার গায়ে আর কি, আমরা রান্না করতেছিলাম, আমিও ছিলাম আমার মামিও ছিল, তো উনি আমার অন্যায় আগুনটা লাগান। তো অন্যায় আগুনটা আবার পায়জামায় লেগে যায়। তো আমি ওইটা নিবাতে গিয়ে আমার পায়জামায় যে আগুন লেগে যায় আমি খেয়াল করিনি। তো তখন আমি হচ্ছে জাস্ট ওখানে দাঁড়ায় লাফাইতেছিলাম, আমার বাম রানটা এখনো পোড়া আছে, বাম রানের অংশটা অনেকখানি পোড়া। তো তখন হচ্ছে আমার লাফাইতেছে, উনি আমাকে জাস্ট বলতেছে তুমি থামো, বাট আমার ওই দিক থেকে আগুন লাগছে, মানে আমার চামড়ায় লাগতেছে, আমি বুঝতেছি যে কতটা কষ্ট লাগতেছে, মানে আমার ওই সেন্স নাই যে আমি থামবো। উনি বলতেছে তুমি থামো, উনি কিছু একটা দিয়ে আগুন নিভাবেন। তো ওই মুহূর্তে আমার একটা মামাতো ভাই ওই দিক দিয়ে ওয়াশরুমে যাচ্ছিলেন, ওর হাতে ছিল মানে একটা বদনা, তো পানিতে ও দূর থেকে পানিটা মারার পরে আগুনটা নিভে যায়। তো নিভে যাওয়ার পরে হচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো ওখানে ট্রিটমেন্ট করায় দেয়, বাসায় আসি। বাট বাসায় আসার পরেও যে আমি আমার পা পোড়া আমি রেস্ট নিবো ওটা পসিবল না, মানে আমাকে কাজ করতেই হবে। তো আমি ওইভাবে যেভাবেই পারি আমি কষ্ট করে করতেছি। কি কাজ করতেন? ঘরকন্না কাজগুলো? হ্যাঁ, রান্না বান্না, ঘর মুছা, মানে সবকিছু, মানে ওনার যত কাজের বুয়ারা যে কাজটা করে উনি সেভাবে মানে হ্যাঁ সব। তো আমার মামা এটা দেখে আমার মামার খারাপ লাগে যে ও তো এখন অসুস্থ, এখন অন্তত পক্ষে ওরে 2টা দিন রেস্ট দাও। তা আমার মামি বলে আমি কি ওরা বলি নাকি কাজ করতে, ওনা নিজে থেকেই করে, কিন্তু আমার মামার সামনে কখনো বলে না, অগোচরে বলে। আমার তো এখানে কিছু করার নাই যে আমার মামি কথা শুনবো না, আমার মামার কথা শুনে আমি চুপ করে থাকবো। আমার মামা কতক্ষণই বা ঘরে থাকে, তো কাজ করি। তো দেখা গেল এরকম হয়, তো আমার মেজো মামা এর মধ্যে কি করে যে আমি অসুস্থ দেখে আমার মামা বলে ঠিক আছে তাহলে তুই আমার ঘরে চলে আয়। তো আমি আমার মেজো মামার ঘরে চলে যাই। ওখানে যাওয়ার পরে আমার কাজের চাপটা কমে যায়, যে তখন দেখা যায় আমার ঘরে কোনো কাজ করতে হয় না। আমার মামি 4টা ছেলে, 2টা ছেলে ছোট, আমি ওদের জাস্ট দেখাশোনা করতাম, ওদের সাথে খেলা করা, ওদের পড়াশোনা করা, ওদের স্কুলে নিয়ে যাওয়া, এই কাজগুলো শুধু আমি করতাম। তো এদিকে আমার পড়াশোনাটাও হচ্ছে। তো আমি এদিক থেকে ক্লাস 10-এ উঠে যাই। ক্লাস 10-এ উঠে তো আমার পড়াশোনা তখন হচ্ছে, ওদের টেক কেয়ার করি। তো ওই দিক থেকে আমার ছোট মামির এটা দেখে আবার হয়তো ওনার অনেক খারাপ লাগে। তো উনি এর মধ্যে যে কাজটা করে, আমি আমার মেজো মামার ঘরে প্রায় 4 মাসের মতো থাকি। তো তখন উনি কি করে, একদিন আমার মেজো মামার ঘরে এসে আমার মেজো মামির কানের দুল চুরি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এখন বলে যে আমি নাকি চুরি করছি, দোষটা আপনার উপরে যাবে। হ্যাঁ, যে আমি চুরি করছি। তো তখন আমার মেজো মামিটা আসলে অনেক ভালো ছিল। হুম। তো আমার মামিটা বলতেছে যে না, ওই কাজ করতে পারে না। যেই মেয়ে ঘর ঝাড়ু দিতে গেলে 2 টাকা পাইলে এসে আমার বলে মামি আমি 2 টাকা পাইছি, নেন 2 টাকা, সে আমার কানে তুল চুরি করবে, এটা আমি বিশ্বাস করি না। আমার মামি এইভাবেই বলছে যে আমি বিশ্বাস করি না। বলতেই থাকে, দেখা যায় আরো 3 জন মিলে বলতেছে। উনি তো একটা মানুষ, উনি কতক্ষণ সহ্য করবেন। তো তখন আমার মামি ডিসিশন নিলেন যে এটা যাচাই করবেন যে কে করছে। তো আমার মামি বললো ওর তো আর আহামরি কিছু নাই, ওর কিছু কাপড় চোপড় আছে, একটা ব্যাগ আছে, তো ওইটা চেক করা হলো, দেখলো যে না ওখানে কিছু পায়নি। তো এখন আমার ছোট মামি বলতেছে এটা কি আর ওইখানে রাখছে, ও এটা ঠিকই বিক্রি করে দিছে। এখন সবার কথা যে ও যদি বিক্রিও করে দিয়ে থাকে, ও যাবে, ও গেলোটা কখন বাসা থেকে, রাইট, আর ও গেলোটা কখন, মানে এই পয়েন্ট গুলো মিলাইতেছে আমার মামি পরে, মানে আমার মামি একা একা মিলাইতেছে যে ও গেলোটা কখন। আর ও যদি যায়ও, একটা স্বর্ণ বিক্রি করা তো আর মুখের কথা না। রাইট, ও টাকাটা এনে ও রাখলোটাই কই, আর ওর টাকাটা দিয়ে করবেটাই কি? আচ্ছা আমি কয়েকদিন ফলো করলে আমি বুঝতে পারবো ওর চাল চলন। তো আমার মামি দেখতেছে নর্মালি আমি যেমন তেমনই চলতেছি, আমার মধ্যে কোনো দেখলো না। তো তখন আমার মামি আমার মামাকে জানায় যে কই আমি তো ওরে ফলো করলাম, ওর মধ্যে তো ওরকম কিছু দেখতেছি না আমি। তো তখন হচ্ছে এর মধ্যে আমার ছোট মামা আবার বিষয়টা ধরতে পারে যে এটা আমার মামি করছে। আমার মামির একটা মানে ড্রয়ারে কানের দুলটা পায়। তো তখন হচ্ছে আমার মামা বলে যে এটা তো তুমি করছো, এই মেয়েটার সাথে এরকম করার মানেটা কি? মেয়েটার তো কেউ নাই, ও তো অসহায়, আমরাই তো ওর সব, তো ওকে থাকতে দাও না এইভাবে। তো আমার মামি বলতেছে যে না, আমি তো ওরে কখনোই থাকতে দিব না, ওর হয়তো ও যদি বাড়ি থেকে যায় ও শান্তি পাবে, আর নাহলে বাড়িতে থাকলে ওর এগুলোই অশান্তি ভোগ করতে হবে। তো তখন হচ্ছে আমার মামা আমাকে ডাইকা নিয়ে বলতেছে কি যে তুই হচ্ছে এখান থেকে চলে যা, তোর এখানে থাকার দরকার নেই। আমার মামা আমাকে, তো আমি বললাম যে মামা আমি তো কিছু চিনি না, আমি বড় হয়েছি এখানে, আর আমি কয়েক বছরের জন্য ঢাকায় গেছি 2-3 বছর, আমি তো ওইভাবে কিছু চিনি না, আমি কই যাব? তো আমার মামা বলতেছে যে
কি করবি বল, তোর আসলে কপালটাই খারাপ। যদি তোর কপাল খারাপ না হয়তো তোর সাথে এগুলো হইতো না। আর আমি তো তোরে কতক্ষণ টেক কেয়ার করবো, তুই বরং চলে যা। তো আমার মামা আমাকে 500 টাকা দেয়। তো ওই টাকাটা নিয়ে আমি ওই আন্টির নাম্বারটা আমার কাছে ছিল, মার বান্ধবী। হ্যাঁ, ওনাকে ফোন দেই যে আন্টি আমি আসতে চাই। তো বললো কি চলে আয়। তো আমার মামা বলছে কি তুই যখন চলে যাবি কাউকে বলার দরকার নেই, তুই না বলে চলে যাই। আর যাওয়ার সময় কানের দুলটা তোর মায়ের মেজো মামিকে দিয়ে যাবি। তা আমি বলছি আমি কানের দুল আপনি কই পাইছেন? আমি আমার মামারে প্রশ্ন করলাম যে আপনি কই পাইছেন? আর আমি কই পাইছি ওটা তোর জানার দরকার নেই, যাওয়ার সময় দিয়ে যাই। তো আমার ভাইয়া তখন আমার মধ্যে এটা কাজ করে নাই যে আমি যদি কানের দুলটা মামির হাতে দিই তাহলে তো চোরটা আমি হয়ে গেলাম। রাইট। তখন আমার মাথায় কাজ করতেছিল যে আমি কোথায় যাব, আমি কিভাবে যাব। তো আমাকে দিছে, আমি নিয়ে কি করছি আমার মামিরে দিছি যে মামি এই নেন আপনার কানের দুল বলে। তো আমার মামি আর তখন আমার কোনো প্রশ্ন করে নাই, উনি সুন্দর করে নিল, নিয়ে রেখে দিল। তো আমার মামা বলছে তুই যখন যাবি কাউকে বলার দরকার নেই, তুই না বলে চলে যাবি। তা আমিও কি করছি বোকার মতো না বলেই চলে আসছি। কত সালের দিকে? তখন 2011-র ঘটনা। 2011 পরের ঘটনা আমরা শুনবো রাত 12টার পরে। বিনির জীবনের গল্প আপনারা শুনছেন। অনেক ছেলে মেয়ে যারা 21 বছর বয়সী, 18 থেকে 21 বছর বয়সী, আজকে তোমরা বিনিকে শুনবা। এই কারণে শুনবা যে জীবনে বাবা মা পেয়েছো, অনেক কিছু পেয়েছো, না চাইতে পাওয়ার পরেও জীবনে তোমাদের হতাশার শেষ নেই। যারা এরকম আছো তারা বিনিকে আজকে শোনো, নিজের জীবনটাকে সার্থক মনে হবে। শুধু এতটুকুই বলতে পারি। ফিরে আসবো ঠিক রাত 12টায়। আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। প্লিজ লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, আরো একবার ঈদ মোবারক। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 তে। আমি RJ কিবরিয়া আপনাদের সাথে আছি। বিনি তার জীবনের গল্প বলছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দিয়ে। আমার ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। এছাড়া আসতে পারেন আমার ওয়েবসাইটের মাধ্যমেও, আমাকে মেইল করতে পারেন। আমার ওয়েবসাইটের ঠিকানা www.rj-kebria.com। আমি আবারও বলছি rj-kebria.com। এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, এছাড়া আপনারা এবিসির ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে বিনি, আমরা যেখানটায় ছিলাম তারপর। হ্যাঁ বলো। তো তারপর আমি ঢাকায় চলে আসি। এদিক আসার সময় আমি ম্যাট্রিক পরীক্ষাটা দিয়েই আসি। ওখানে এসএসসি পরীক্ষা দিয়ে চলে আসি। ওখানে এসএসসি পরীক্ষাটা দিয়ে আসি। তো আমার ঢাকায় আসার পর আমার রেজাল্ট দিল। তো আমার মামাকে ফোন দিলাম। তো আমার মামা বললো যে ঠিক আছে তোর সার্টিফিকেট আমি উঠায় আমি তোকে দিয়ে দিব সবকিছু। আমার কাগজপত্র রেখে আসছিলাম যে তোকে কুরিয়ার করে পাঠিয়ে দিব। তো আমি বলছি আচ্ছা। তো এর মধ্যে আমি যখন ঢাকায় আসি আমার মেজো মামা অনেকবার ফোন দেয়। তো আমার মামা আমি আদৌ জানি না যে রাগ করে ফোন দিয়েছিল নাকি আমি কাউকে বলে আসি নাই। তো গ্রাম তো মানে আমি চলে আসা